প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টারের ধারাবাহিকতায় আজও নতুন একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আবরাজ লিমিটেডের 2017 সালের 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী নিম্নে প্রদত্ত হলো। মূলধন ও দায়ের পাশে আছে প্রদেয় হিসাব 1,90,000, প্রদেয় নোট আছে 78,000, ব্যাংক জমাতিরিক্ত আছে 65,000, বকেয়া মজুরি আছে 23,000, লাভ ক্ষতি হিসাবের উদ্বৃত্ত আছে 75,000, দীর্ঘমেয়াদী ঋণ 2,90,000, সঞ্চিতি তহবিল আছে 84,500, মূলধন সঞ্চিতি হচ্ছে 50,000, সাধারণ শেয়ার মূলধন হলো 3,50,000। এই সবগুলো এন্ট্রির যোগফল হচ্ছে 12,05,500 টাকা। এবার আসি সম্পদ পাশে কী কী আছে। নগদ তহবিল আছে 1,45,000, আসবাবপত্র আছে 2,30,000, অবলেখকের দস্তুরি 35,000, মোটর গাড়ি আছে 4,58,000, মজুত পণ্য যেটাকে আমরা সমাপনী মজুত পণ্য বলে থাকি আছে 70,000, প্রাপ্য হিসাব আছে 2,25,000, প্রাথমিক খরচাবলী 42,500। তো এই অংশেরও যোগফল হচ্ছে 12,05,500 টাকা। তো আমাদের যা করতে হবে সেই অংশটুকু হচ্ছে মোট বিক্রয় 9 লক্ষ টাকা, যার মধ্যে 60% হচ্ছে ধারে। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 5,30,000 টাকা এবং পরিচালন ব্যয় আছে 42,000 টাকা। কোম্পানি 25% হারে আয়কর প্রদান করে থাকে। তাহলে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে অলিক সম্পদের পরিমাণ, এরপর চলতি অনুপাত ও কার্যকরী মূলধনের পরিমাণ, আর বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত। তো অলিক সম্পদ বলতে কী কী বোঝায় সেই অংশগুলো এখানে আমরা নিয়ে আসব। যেমন অবলেখকের দস্তুরি আছে, কাল্পনিক বা ভুয়া সম্পত্তি যেগুলো আছে সেই অংশগুলো নিয়ে আসবো। প্রাথমিক খরচাবলী, এগুলো বাস্তবিক দিক দিয়ে তাকালে দেখা যাবে যেগুলো খরচের আওতায় পড়ে, কিন্তু তারপরও প্রতিষ্ঠানের প্রাথমিক অবস্থায় যে এই খরচ প্রদান করা হয়, তো খরচ প্রদান করার পরে পরবর্তীতে এটাকে আবার সম্পদের কলামে নিয়ে আসা হয়। তো এই অংশগুলো সেই হিসেব করে অলিক সম্পদের মধ্যে পড়ে। তো অবলেখকের দস্তুরি হচ্ছে দিক দিয়ে 35,000 টাকা, আর প্রাথমিক খরচাবলী হলো 42,500। আমরা যদি এই দুটি এন্ট্রি একসাথে যোগ করি তাহলে পাবো 77,500 টাকা। এই 77,500 টাকা হচ্ছে অলিক সম্পদের মোট পরিমাণ। ক্ষতে বলেছে চলতি অনুপাত ও কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো চলতি অনুপাত নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে চলতি সম্পদের পরিমাণ বের করতে হবে এবং চলতি দায়ের পরিমাণ বের করতে হবে। কার্যকরী মূলধনের ক্ষেত্রেও চলতি সম্পদ লাগবে, চলতি দায় লাগবে। তাহলে চলতি সম্পদ এখানে কী কী আছে আমরা এখানে যেভাবে করেছি সেই অংশটুকু এইভাবে করতে পারো, অথবা আলাদা করে বের করে দেখতে পারো। তোমাদের এর আগে আলাদা করে দেখানো হয়েছিল। যেমন চলতি সম্পদের মধ্যে আছে নগদ তহবিলের টাকা, তারপর মজুত পণ্য আছে, প্রাপ্য হিসাব আছে, নগদ তহবিলের টাকা আছে 1,45,000, তারপর মজুত পণ্যের টাকা আছে 70,000, প্রাপ্য হিসাবের টাকা আছে 2,25,000। 1,45,000-এর সাথে 70,000 আর 2,25,000 যদি আমরা যোগ করি তখন যোগ করলে পাবো 4,40,000 টাকা। এই 4,40,000 টাকা হচ্ছে চলতি সম্পদের পরিমাণ। এবার বের করব চলতি দায়ের পরিমাণের অংশটুকু। চলতি দায়ে কী কী আছে, যেমন প্রদেয় হিসাব আছে, প্রদেয় নোট আছে,
ব্যাংক জমা অতিরিক্ত, তারপর বকেয়া মজুরি। প্রদেয় হিসাবে টাকার পরিমাণ হচ্ছে 1,90,000, প্রদেয় নোটের টাকা হচ্ছে 78,000, ব্যাংক জমা অতিরিক্ত হলো 65,000, আর বকেয়া মজুরি হলো 23,000। আমরা যদি এই অংশগুলো একসাথে যোগ করি, যোগ করলে পাবো 3,56,000। এই 3,56,000 টাকা হচ্ছে চলতি দায়। তোমাদের এর আগে বলেছিলাম চলতি সম্পদ এবং চলতি দায় সম্পর্কে। তো এই অংশগুলো এখানে বের করলাম, বের করে এখন আমরা যদি বসাই 4,40,000কে 3,56,000 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 1.24। পরের অংশ ইস্টু দিয়ে 1 দিয়ে দেবে, তাহলে এইভাবে পাবে চলতি অনুপাতের পরিমাণ। এরপর আসি কার্যকরী মূলধনের পরিমাণ। কার্যকরী মূলধনের পরিমাণ বের করতে গেলে আমরা চলতি সম্পদ থেকে চলতি দায়ের টাকা মাইনাস করে দেব। চলতি সম্পদের পরিমাণ আছে 4,40,000, আর চলতি দায়ের টাকা আছে 3,56,000। 4,40,000 টাকা থেকে 3,56,000 টাকা আমরা যদি মাইনাস করি তাহলে এক্ষেত্রে পাবো 84,000 টাকা। এই 84,000 টাকাই হচ্ছে তাহলে কার্যকরী মূলধনের পরিমাণ। তো এই ক্ষেত্রে সূত্র অবশ্যই মনে রাখতে হবে। চলতি অনুপাতের সূত্র ছিল চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, আর কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা চলতি সম্পদ থেকে চলতি দায়ের টাকা মাইনাস করে দেব, তাহলে পেয়ে যাব কার্যকরী মূলধনের পরিমাণ। গ নম্বর কোয়েশ্চেনে জানতে চাওয়া হয়েছে বিনিয়োজিত মূলধন আয় অনুপাত ও বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত। তো এক্ষেত্রে দুইটি অনুপাত আছে, দুই ক্ষেত্রে বিনিয়োজিত মূলধনের পরিমাণ বের করে নিতে হবে। তখন আমরা বিনিয়োজিত মূলধনের পরিমাণ যদি বের করতে চাই তাহলে আগে একটু রাফ করে নেব। বিনিয়োজিত মূলধনের সূত্রটি হচ্ছে মোট সম্পদ থেকে আমরা চলতি দায়ের টাকা মাইনাস করব, আর অলিক সম্পত্তি যেটা আমরা ক নঙে পেয়েছিলাম সেটাও মাইনাস করে দেবো, তাহলে পেয়ে যাব বিনিয়োজিত মূলধন। আমি আবারও বলছি, বিনিয়োজিত মূলধনের টপিক্সটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক্স, এটা ভালো করে কমপ্লিট করবে, সূত্রটি মনে রাখবে। বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে মোট সম্পদ থেকে চলতি দায় মাইনাস করে দেব, আর অলিক সম্পত্তিগুলো মাইনাস করে দেব। তো এক্ষেত্রে মোট সম্পদের পরিমাণ যেটা আছে সেটা হচ্ছে 12,05,500। এ থেকে খ থেকে আমরা পেয়েছিলাম চলতি দায়ের 3,56,000, আর ক থেকে পেয়েছিলাম অলিক সম্পত্তির পরিমাণ 77,500 টাকা। তো এই অংশগুলো আমরা মাইনাস করে দিলে তখন পাবো 7,72,000 টাকা। এই 7,72,000 টাকাই হচ্ছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ। তো বিনিয়োজিত মূলধন পেয়ে গেলাম। আমাদের এরপর আরেকটি অংশ লাগবে, সেটা হচ্ছে করবাদ নিটলাভ। করবাদ নিটলাভ অর্থাৎ নিটলাভ বের করার পর করপূর্ব যে নিটলাভ ছিল এর থেকে আমরা ট্যাক্সের টাকা অর্থাৎ করের টাকাটা মাইনাস করে দেবো, তাহলে পেয়ে যাব করবাদ নিটলাভ। তাহলে এটা কীভাবে করবে দেখো। আমরা প্রথম অবস্থায় নিট বিক্রয়ের পরিমাণ লিখব 9 লক্ষ টাকা। এই 9 লক্ষ থেকে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা আমরা মাইনাস করে দেব 5,30,000। মাইনাস করলে তখন সেক্ষেত্রে মোট মুনাফা পাবো 3,70,000 টাকা। এ থেকে যদি আমরা পরিচালন ব্যয় মাইনাস করে দিই, পরিচালন ব্যয় কোয়েশ্চেনে দেওয়া আছে 42,000, তাহলে পেয়ে যাব করপূর্ব নিটলাভ। করপূর্ব নিটলাভের টাকা তাহলে পাই কত এখানে 3,28,000 টাকা। এরপর আয়কর কোয়েশ্চেনে দেওয়া আছে 25%। এই করপূর্ব নিটলাভের যে টাকা আছে এর উপর 25% আমরা বের করব, বের করলে পাই 82,000 টাকা। এই করপূর্ব নিটলাভ থেকে আয়কর মাইনাস করে দিলে তাহলে পেয়ে যাব করবাদ নেট মুনাফা 2,46,000 টাকা। তাহলে এই অংশটুকু হচ্ছে করবাদ নিটলাভ। সূত্রের মধ্যে মান বসালেই উত্তর বের হয়ে যাবে। প্রশ্নে নেট বিক্রয়ের পরিমাণ দেওয়াই ছিল, কারণ এখানে ক্রয় বিক্রয় ফেরত বা বিক্রয় বার্তা এগুলো দেওয়া নেই। তো এই ক্ষেত্রে এই অংশটুকু মোট বিক্রয়ের যে টাকাটা এটি হচ্ছে নেট বিক্রয়। তাহলে আমরা এবার সূত্রে আসি। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্রটি হচ্ছে করবাদ নিটলাভ ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। এই যে সূত্রটি, এটাকে আমরা 100 দিয়ে আবার গুণ করে দেব, যেহেতু পার্সেন্ট আকারে বের হবে। তো এক্ষেত্রে বিনিয়োজিত মূলধন এর পরিমাণ বের করেছিলাম 7,72,000 টাকা, আর করবাদ নিটলাভের টাকা পেলাম আমরা 2,46,000 টাকা। 2,46,000কে প্রথমে 100 দিয়ে গুণ করবে, পরে 7,72,000 দিয়ে ভাগ করবে, তখন পেয়ে যাবে 31.87%।
যেহেতু 100 দিয়ে গুণ করা হয়েছে, এক্ষেত্রে পার্সেন্ট আকারে এই অংশটুকু আসবে। এরপর আসি বিরোচিত মূলধনের আবর্তন অনুপাত। আবর্তন থাকলে নর্মাল নিয়ম হচ্ছে বার লেখা থাকে, তো এক্ষেত্রে নেট বিক্রয়কে বিনিয়োজিত মূলধন দিয়ে আমরা ভাগ করে দেব। নেট বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে কোয়েশ্চেনে 9 লক্ষ, আর বিনিয়োজিত মূলধনের পরিমাণ আমরা বের করেছি 7,72,000। তাহলে এক্ষেত্রে এই অংশটুকুর মধ্যে পাই 1.17 বার। এভাবে তোমরা বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাতের পরিমাণ বের করবে। এই চ্যাপ্টার করতে গেলে সূত্রগুলোর প্রতি একটু প্রায়োরিটি দিতে হয়, তো অবশ্যই সূত্রগুলো আগে ভালো করে প্র্যাকটিস করে নেবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।